দর্শক আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর টেলিভিশনের নতুন আয়োজন বিজনেস উইকেন্ডে। দেশে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক নানান বিশ্লেষণ আমরা প্রতি শুক্রবার রাত 8:30টায় আপনাদের সামনে নিয়ে হাজির হব। আজ আমাদের প্রথম পর্ব এবং আমরা অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত যে প্রথম পর্বে আমাদেরকে সময় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার দায়িত্বের প্রায় 1.5 বছর হতে চলেছে এবং বলা যায় যে তিনি দায়িত্বের শেষ প্রান্তিকে আছেন। এই 1.5 বছরে তার কাজকর্মের যে চ্যালেঞ্জগুলো এবং ভবিষ্যতে যে কেমন বাংলাদেশ তিনি দেখতে চান, কেমন অর্থনীতি দেখতে চান, সেই বিষয়গুলো তার কাছ থেকে শুনব। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমি যেটা বললাম যে যদি সব ঠিক থাকে ফেব্রুয়ারিতে নির্বাচন, তার মানে আপনি শেষ প্রান্তিকে আছেন আপনার দায়িত্বের। কতটা ভারমুক্ত মনে হচ্ছে? বেশ কিছুটা ভারমুক্ত। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তো অনেক সমস্যা ছিল এবং কতগুলো আমাদের প্রতি লোকের প্রত্যাশা ছিল, আমাদের কিছু ইসে ছিল যে আমরা কিছুটা করব, রিফর্ম করব কিছু। হয়তো সব মিলে আমি বলবো সম্পূর্ণভাবে হয়তো আমরা সব কিছু করতে পারি নাই। আবার জনগণের যে প্রত্যাশা ছিল সব বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে বা রাজনৈতিক এবং সমাজ ব্যবস্থার সংস্কারগুলোর বিষয়, সেগুলো সম্পূর্ণভাবে করা সম্ভব হবে এবং এই 1.5 বছর সম্ভাবনা। কিন্তু আমি মনে করি অধিকাংশ জিনিসগুলো আমরা অ্যাটলিস্ট কিছুটা রিফর্ম শুরু করেছি। পূর্বের যে জঞ্জাল ছিল, যে অরাপশন ছিল, কিছুটা দূর করতে পেরেছি এবং সার্বিকভাবে এইখানে এখন আমি এসে একটু সন্তুষ্ট যে কিছুটা আমরা সামনের যে ক্ষেত্রটা প্রস্তুত করা, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সব ব্যাপারই রাজনৈতিক উন্নয়নের সহায়ক হিসাবে অর্থনৈতিক যে উন্নয়ন আমরা তৈরি করে দিয়েছি। আপনি যখন শপথ নিলেন নিশ্চয়ই মনে মনে কিছুটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আমি যতদিনই দায়িত্বে থাকি না কেন কিছু কিছু কাজ আমি করব। কতটুকু কাজ করতে পেরেছেন? যদি আমি 100-র মধ্যে মার্কিং করি, আপনি নিজেকে নিজে কত দিতে চান? নিজেকে নিজে 8-এর বেশি দেবো না, 8ও দেবো 80%। একেবারে যে খুব একেবারে কিছু করিনি তাও না, মানে হয়তো সেগুলোর ফল এখনও হয়তো সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ভবিষ্যতে এগুলো ফল সঠিক এবং পজিটিভ সেগুলো আসবে। তো সেই দিক দিয়ে আমি মনে করি যেগুলো আমার যেটা আশা ছিল, আমাদের মেইন সেটা এমফিসটা ছিল যে সমস্যাটা ছিল সেটাতে উত্তরণ ঘটিয়ে এই ইকোনমি, বিশেষ করে অর্থনীতি যেন আর স্লাইড ডাউন না করে, আরও যেন না যায়। যেটা আমি অনেক সময় খাদের কিনারে, অনেকে বলে আইসিইউতে ছিলাম, অনেকে এটা তুলনা করে, সেটা থেকে আমরা বেরিয়ে আসছি, সেটা হচ্ছে বড়। আপনার খুব কমন একটা এবং পরিচিত একটা শব্দ যে ফুটপ্রিন্ট রেখে যাওয়া। আপনাকে আসলে মানুষ কেন মনে রাখবে? মনে রাখবে ধরুন আপনার প্রথমত ধরুন সার্বিক, যেটা আমরা ম্যাক্রো হিসেবে বলি, সার্বিক যে অর্থনৈতিক সূচকগুলো সেটা ভাবে, এবং স্ট্যাবিলিটি যেটা আমরা বলি, সেটা কিন্তু মোটামুটি আমরা অ্যাচিভ করেছি। অতএব লোকজন মনে রাখবে যেমন আমরা ব্যাংকিং সেক্টরে মোটামুটি একটা শৃঙ্খলা ফিরে আসি। সবচেয়ে বড় জিনিস হলো ব্যাংকিং সেক্টরে যে মানে নজিরবিহীন যে আপনার দুর্নীতি, নজিরবিহীন অর্থ পাচার, সেগুলো রোধ করা গেছে। এবং ব্যাংকিংয়ের উপরে, ব্যাংকের উপরে একটু আস্থা আসছে, মাঝখানে থাকার আস্থা এটা ফিরেছে। স্যার, আপনি ব্যাংক ব্যবস্থারই মানুষ, আমার এটা নিয়ে দু একটা স্পেসিফিক প্রশ্ন আছে, আরেকটু পরে যাব। কিন্তু সমালোচকদের দু একটা কথা যদি আমরা সামনে আনি, যে একজন অর্থ উপদেষ্টার হওয়া দরকার আরও বেশি কঠোর, আরও বেশি শক্ত পদক্ষেপ নেওয়ার মতো, কিন্তু সেই জায়গাটায় ভালো মানুষ হিসেবে আপনার খুব সুনাম। ভালো মানুষ কি ভালো অর্থনীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে সেই শক্ত অবস্থানটা নিতে পেরেছে কিনা? না, আপনি দেখেন, এটা যে অনেকে বলে যে আমি কিছুটা নমনীয় ভাব, এটা আমার অ্যাপ্রোচটা হলো যে সবসময় যে বাইরে দেখে একেবারে কঠোর সে করবো, কিন্তু ভেতরে আবার আপনি ফ্লেক্সিবল, অনেক কিছু রিল্যাক্স, সেটা কিন্তু আমি করিনি। আমি একেবারে নিয়ম কানুন সম্পূর্ণভাবে মেনে, এবং আমি কিন্তু বিশেষ ক্ষমতা বা বিশেষ ইস্যু আমি কোনোদিন প্রয়োগ করি, গভর্নর থেকে করি না, এখনও না। স্যার, অর্থ উপদেষ্টার পদটা এমন একটা পদ, এখানে আসলে রাজনৈতিক বা অন্যান্য চাপ মুক্ত থেকে কাজ করাটা চ্যালেঞ্জিং। তার উপর আমরা জানি যে আপনার অত্যন্ত কাছের বন্ধু একটা বড় রাজনৈতিক দলের অত্যন্ত উঁচু পদে আছেন। সব কিছু মিলে আপনি রাজনৈতিক চাপ বা অন্যান্য আবদার, তদবির ইত্যাদির বাইরে থেকে কাজ শতভাগ নিষ্ঠার সাথে করতে পেরেছেন কিনা? না, রাজনৈতিক চাপটা যে একেবারে অনেক সময় ডিরেক্টলি না, প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে আসে। আমার বন্ধুর কথা বললে সে রাজনৈতিক চাপ প্রত্যক্ষভাবে দেয় না বা আমাকে বলে না। হ্যাঁ, কয়েকটা জিনিস, ছোটোখাটো জিনিস যেটা একেবারে হার্মলেস আর কি, ইনোকুয়াস, যেটা
যে এইখানে আছে তাকে যদি একটু দেখতে পারো তার বদলির ব্যাপারে, এগুলি কিন্তু খুব এরা খুব ইসের নিয়মের বাইরে না। কিন্তু বড় বড় চাপ, এটা করো না, ওইটাকে দিয়ে দাও, ব্যাংকটাকে বন্ধ করে দাও, ওখানে ডাইরেক্টর দাও, ওখানে চেয়ারম্যান করো, ওরকম চাপ। তবে একটা সুবিধা আছে, আমার বন্ধু যেহেতু একটা উঁচু পর্যায়ে আছে, সুবিধা আছে অন্যদের যে অনেক চাপ আছে সেগুলো আমি আর পাই না। তারা নিজেরাই বলে যে আপনার কাছে তো আমরা যাই না, কারণ আমরা বুঝতে পারি যে আপনার ওখানে গেলে আপনি তো সোজা সোজা আমাদেরকে হয়তো হিসেব করবেন না। অর্থাৎ সেই দিক দিয়ে একদিকে ভালো, কারণ রাজনৈতিক চাপ কিন্তু অন্য দিকে আপনারা দেখতে পাচ্ছেন আছে। নীতি নির্ধারণ কিন্তু একেবারে পপুলিস্ট হতে পারে না, বা পপুলার ডিমান্ডের উপর নীতি নির্ধারণ করা যায় না। অনেক সময় ভাবে যে আমি কম্প্রোমাইজ করে, যেমন এক ব্যবসায়ী হিসেবে বলে এখানে ট্যারিফ কমিয়ে দাও, ঠিক এটার এফেক্ট পড়বে আরেকজনে, আবার সে এসে বলে তাহলে কমিয়ে দেয়। তা আমি একটা বেলুনের মতো, আমি চাপ দেবো অন্য জায়গায় ফুলে যাবে, বেলুনটা ফেটে যাবে। অতএব আমার এই ব্যালেন্সটা করতে হলে ধৈর্য রাখা দরকার। আপনার এই 1.5 বছরে কিছু কিছু অযাচিত ব্যয় বেড়ে গেছে স্যার, কিছু কিছু ক্ষেত্রে ভাতা বাড়াতে হয়েছে, কিন্তু আপনি সমান্তরালে তো আয়টা বাড়াতে পারেননি। ফলে আপনার ব্যালেন্স করতে গিয়ে ব্যাংক খাত থেকে কর্জ করা বা বাইরে থেকে লোন করা, আপনি কি জনগণের উপর বাড়তি চাপ রেখে বিদায় নেবেন কিনা তাহলে? এ বাড়তি চাপ কিছুটা যে খুব বেশি যে পড়েছে তা না। আপনি দেখবেন আমাদের বাজেটে কিন্তু আমরা ইনকাম ট্যাক্স বা এগুলো বাড়ে না, বাড়তি চাপ বেশি বেড়েছে বিজনেসম্যানদের উপরে। ভ্যাটটা অনেক জায়গায় আমরা ইসে করেছি, কারণ একটা কারণ ছিল ভ্যাট অনেক জায়গায় ভ্যাটটা ইনফ্যাক্ট ইউনিফর্ম করাই উচিত। 15% বলে আমরা 50% করতে পারবো না, তো কোর্ট একটা ইসেতে আমরা ব্যয় যেটা বেড়েছে, আমরা হ্যাঁ কিছু অপ্রত্যাশিত ব্যয় বেড়েছে, ভাতা, তারপর কিছু কিছু অ্যালাউন্স, কোনো এবং নির্বাচনের পেছনে একটা ব্যয়, নির্বাচনের একটা বড় ব্যয় না, সেটা প্রত্যাশিত, সেটা আমরা অ্যাভয়েড করবো না। ব্যয় বেড়েছে ওগুলোতেই। আপনার আপনি দেখেন পে কমিশন একটা তো হয়েছে 15 বছর আগে, 15 বছর। এখন অনেকেরই কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, ইনফ্লেশন বেড়েছে, ফুড ইনফ্লেশন, নন ফুড ইনফ্লেশন, এবং তারা তখন কম্পেয়ার করে, লোকজন তো কনসিয়াস, তারা দেখে যে আমার ওই অফিসের কিছু বেশি অ্যানাউন্স পাচ্ছে, কেউ ঝুঁকি ভাতা পাচ্ছে, আমরা পাচ্ছি না, আবার কেউ স্পেশাল অ্যানাউন্স পাচ্ছে। আবার ওদের কিছু ব্যয় বেড়ে গেছে আমাদের, যেটা আমরা বলবো যেটা যে আমরা কিছু ঋণ শোধ করেছি, প্রাইভেট সেক্টরে আছে, শ্যাব্রনের ঋণ, তারপর আপনার অরাকালের অনেকগুলো টাকা আটকা ছিল, এগুলো আমরা দিয়েছি প্রাইভেট সেক্টরে। অনেকগুলো যেমন ইসলামিক ট্রেড ফাইন্যান্সের অনেকগুলো টাকা পাওনা ছিল। আর সাথে সাথে ব্যয় বেড়েছে আপনার ইম্পোর্ট এনার্জিটাকে আমরা ইনশিওর করতে গেলে, আপনি দেখেছেন। আপনি দায়িত্ব নিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে আপনার সময়ে অল্প কিছু টাকা হলেও যেগুলো পাচার হয়ে গেছে অন্তত ফিরিয়ে আনবেন, সাধারণ মানুষকে দেখাবেন যে এই সরকার এই জায়গাটা সফল হয়েছে। কিন্তু আমরা যতদূর জানি এখন পর্যন্ত 1 টাকাও পাচার হওয়া টাকা দেশে আসেনি। এই জায়গাটা স্যার আপনি কাজ করতে পারেননি কেন? বিষয়টা কিন্তু যত সোজা তো না। এটা ঠিক যে আমরা কিন্তু এখন যেটা হচ্ছে আইডেন্টিফাই করে, আপনি জানেন 12টার মতো একটা সেন্সিটিভ কেস আছে, এবং আমরা তথ্য বেশ হালনাগাদ আছে, কোথায় তারা টাকা রেখেছে এবং কোন কোন দেশে। আপনারা শুধু শুনুন সিঙ্গাপুর, সুইজারল্যান্ড তো না, বহু জায়গায় ওদের টাকা আছে। আরেকটা জিনিস আমরা আইডেন্টিফাই করেছি যে তাদের কার কার পাসপোর্ট আছে, তার স্বামী স্ত্রী একানা, ছেলে মেয়ে অনেকেরই, এবং আপনারা অনেকের নাম শোনেন, তার বাইরে কিন্তু অনেক লোক আছে, সেটা হয়তো ক্রমান্বয়ে আপনারা জানতে পারবেন। তারাও কিন্তু এটার পার্ট। আমরা বড়দের নাম শুনে বিরাট বিরাট। আর একটা হলো টাকা পাচার যখন যারা করে, তারা কিন্তু অত্যন্ত চালাক ব্যক্তির সহায়তা নেয়, মানে যাদেরকে ধরবো, ধরেন আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, ফরেন্সিক এক্সপার্ট, তাদের ওই ধরনের লোক দিয়ে করে ওরা। অতএব ওরা জানে যে কোন দিকে বিচ্যুতিটা আছে। অতএব এটা করতে হলে এখন যেটা আমরা করি, অনেক দূর এগিয়েছে। যেমন চট করে আমরা জানলাম যে কার টাকা আছে, আমরা যদি বলি ওই দেশকে টাকা ফেরত সে দেবে না, সে বলে তোমার লিগাল প্রসিডিউরটা কি, তার নাম আদালতে মামলা হয়েছে, তোমরা প্রক্রিয়া সে করছে, তখন আমরা যেটা লন্ডনে যেটা করা হলো প্রপার্টিটা। এই জায়গাটা স্যার আপনি কি কিছুটা ব্যর্থ? এটা আপনি না ব্যর্থ বলবো না, আমরা বলবো যে লোকজনের যে প্রত্যাশা দ্রুত। আপনি মার্কোসের টাকা আনতে 18 বছর লেগেছে, সবাই জানতো সুইজারল্যান্ড আছে, কিন্তু তখন অবশ্য এতটা সহায়ক ছিল না, ইন্টারন্যাশনাল আইনগুলো, আন্তর্জাতিক আইনগুলো এতটা সহায়ক ছিল না। তবুও তারা সুইজারল্যান্ডে আনবে, লয়ার নিয়োগ করেছে, আর্গুমেন্ট হয়েছে, কাউন্টার আর্গুমেন্ট হয়েছে। আমরা তো লিগাল নোটিস পেয়েছি অনেক আসছে অলরেডি, যে এখন আমাদের আর ওরা হয় কি, যারা টাকা পাচার করছে তারা বেস্ট লয়ার হায়ার করে। আপনি আশ্চর্য হবেন, বেশ কিছু ফার্ম আমরা জানি, দ্য টপ লয়ার
ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট, ইউএস একটা বেস্ট লয়ার। খুব হাড্ডাহাড্ডি একটা প্রতিযোগিতার মধ্যে থেকে হ্যাঁ, আমাদের তো লয়ার প্রশ্ন আছে আপনার কাছে, আমি ছোট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরতে চাই। দর্শক, আপনারা ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড দেখছেন, একটা বিরতির সময় হয়েছে, সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর সাপ্তাহিক এবং নিয়মিত আয়োজন বিজনেস উইকেন্ডে। আজ আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব, এবং প্রতি শুক্রবার রাত 8:30টায় আপনারা এই আয়োজনটি দেখতে পাবেন। এবং আগেই বলেছি, আমরা অত্যন্ত সম্মানিত এবং আনন্দিত। আজকের পর্বে আমাদেরকে সময় দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার। আবারও স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি, সে সাথে অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। অর্থমন্ত্রীর তো সবচেয়ে সাফল্যের মাপকাঠি এইটা যে তার ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ তিনি নিশ্চিত করবেন, কর্মসংস্থান বিনিয়োগ নিশ্চিত করবেন এবং রেভিনিউ আর্নিংস বাড়বে। একমাত্র রেমিটেন্স ছাড়া অন্য সূচকগুলো তো স্যার দুর্বলই রয়ে গেছে। তাহলে মানে জনগণ আপনাকে ভালো অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা বলবেন, এটা কি কারণে? একটা সিচুয়েশন আমরা খেয়ে, যেমন এনবিআরটা আমরা সিম্পলিফাই করে যেটা পাবেন, যে এনবিআর এখন আগের মতো যে লাইসেন্স প্রত্যেক বছর রিনিউ করতে, এটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হয়েছে। কাস্টমসটা কিন্তু অনেক সিম্পলিফাই করা হয়েছে, আপনি দেখবেন দ্রুত এসে। ট্যাক্সেশনের ব্যাপারে একটু দুর্বলতা আছে, ট্যাক্স ফাইল করা, তো আমরা ইসে করি, কিন্তু প্রায় কোম্পানিটা আমরা করতে পারিনি। আমরা শুরু করেছি একটা অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত ইসে নিয়ে, সেই জন্য আমরা খুব দ্রুত একটা ইসে করতে পারিনি। তবে এখন অ্যাটমসফিয়ারটা তৈরি হয়েছে, একটা মেসেজ গেছে। এখন দেখবেন ব্যাংকের থেকে ঋণ নেওয়ার জন্য লোকজন যথেষ্ট সাবধানতা অবলম্বন করে, কারণ একবার ঋণ নিয়ে খেলাপি হলে, বা এখন দেখছেন ব্যাংকে যারা ডিরেক্টর চেয়ারম্যান আছে তাদের ব্যাপারে অনেক বার আছে, এরপরেও তাদের অনেক এখন লোকজন চিন্তা করে ওটা। তবে আমার মনে হয় পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তারা বোল্ড পলিটিক্যাল স্টেপ নিয়ে যদি তারা এসে করে যে আমরা যেটা করেছি, যেটা করার জন্য যে চেষ্টা করেছি, সেটা কিন্তু সবচেয়ে ইতিবাচক। এই দিক দিয়ে আমি বলবো যে অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রী এটি সাফল্য, যে আপনার কন্টিনিউটি অফ পলিসি। এবং অ্যাডহক আমি হয়তো অনেক কিছু করে দিতে পারতাম, চট করে সব ট্যাক্স কমিয়ে দিয়ে বা আরও বেশি ধার করে আমি হয়তো দেখাতে পারতাম, বা ন্যারেটিভসটা অন্যরকম করতাম, ইনফ্লেশনটা কমিয়ে দেখাতে পারতাম, এই করতে পারতাম। তো সেটা আমরা কোনো চেষ্টাই করিনি। 5টা ব্যাংক যে একীভূত হলো, আমরা যতদূর জানি যে তাদেরকে যে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটাও ব্যাংক খাত থেকে ধার করে তারপরে তাদেরকে দেওয়া হয়েছে। তো কইয়ের তেলে কই ভাজার কোনো প্রয়োজন ছিল না, এটা ঠিক ব্যাংক থেকে না। এটা যেটা আমরা করছি 20,000 কোটি টাকা, এটা হলো আমরা ট্রেজারি বিল দিচ্ছি। হ্যাঁ, ইনডিরেক্টলি, কিন্তু এটা ইম্প্যাক্ট কিন্তু ইসের উপর পড়বে ইনফ্লেশনের উপর না, কারণ ট্রেজারি বিলটা লং টার্ম ট্রেজারি বিল, সেটা আর 12,000 কোটি টাকা আসবে আপনার এই যে ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে। কিন্তু ওটা কিন্তু ব্যাংকেরই টাকা, ওদেরই টাকা। ওখান থেকে আমরা দিই 32,000 কোটি টাকা ব্যাংকের জন্য। অর্থাৎ আমরা তো এটা একটা এখন স্টেট ব্যাংক হিসেবে করছি। এটা এখন আমাদের লোকগুলো 3 বছরের মধ্যে এটা কমপ্লিটলি স্টেক হোল্ডার বা স্ট্র্যাটেজিক হিসেবে ওদেরকে দিয়ে দেবে। এখন এটা মোটামুটি ভালোই করলে অনেক লোক নিতে আসবে, কারণ এটা একটা বড়, এটা কিন্তু এখন সবচেয়ে বিগেস্ট পেইড আপ ক্যাপিটাল, হাইয়েস্ট পেইড আপ ক্যাপিটাল অন্য কোনো ব্যাংকের নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গেল 1.5 বছরে শেয়ার বাজারের যেটা প্রত্যাশা ছিল যে অন্তত একটা ভালো বেস তৈরি হবে, এটা আরও ডাউন হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও সুনির্দিষ্ট নির্দেশনা ছিল ভালো কোম্পানি বাজারে যাতে আছে, মাল্টিন্যাশনালগুলো যাতে, ইভেন সরকারিগুলোও যাতে আছে। আপনি স্যার এখানে কঠোর হস্তে কোনো পদক্ষেপ নিতে পারেননি কেন? এখানে কোনো ব্যারিয়ার ছিল নেই? না, এটার কতগুলি ছিল বেসিক, কতগুলি প্রবলেম ছিল। আপনার মার্জিন রুলটা একেবারেই সে ছিল, তারপরে আপনার কোনো সিলিং ছিল না, বেনামিতে এই সব কিছু মিলিয়ে যেটা হয়েছে, আপনার ইনসাইডার ট্রেডিং হয়ে শেয়ার মার্কেটে একবার কোনো রুলস রেগুলেশন কিছুই ছিল না। অতএব যে চেয়ারম্যান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো কিন্তু প্রথম ইসে করে, আপনি দেখেন না বড় বড় কোম্পানি কতগুলি শেয়ার চট করে হাইকোর্টে চলে যাচ্ছে, অনেক দিন আটকে আছে। এইগুলো তো আমাদের আওতার বাইরে চলে গেছে। কিন্তু এখন কিন্তু শৃঙ্খলা ইন্টারন্যাশনাল নর্মসগুলি আসছে। আর নতুন আইপিওর ব্যাপার হয়েছে, অনেক ওদের সাথে বসেছি আমরা, অনেক কনভিন্স করেছি। ওই যেটা বললাম না, যে যেমন ব্যাংকিং সেক্টর বা অন্য সেক্টর লোকজন এখন আনসার্টেনটি আসুক, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমরা করবো। আর স্টেট ওন ব্যাংকের আমরা অলরেডি কথা বলেছি, আমি বেশ কয়েকদিন ইউনিলিভারের ব্যাপারে অলরেডি কিন্তু গভর্নমেন্ট 5% শেয়ার ডাউনলোড করবে। আর তবে প্রাইভেট ভালো আইপিও না আসলে কিন্তু শেয়ার মার্কেট, আর সেটা আবার ডিপেন্ড করে ভালো ব্যবসায়ীদের। আর আমাদের দেশে ব্যবসায়ীদের একটা মনোভাব, ওদের ওনারশিপ ডাইভেস্ট করতে চায় না। ছেলে হবে এমডি, মেয়ে হবে চিফ ফাইন্যান্স অফিসার, এগুলো কিন্তু আপনি পার্শ্ববর্তী ভারতে দেখেন, ওরা তো ম্যানেজ করে প্রফেশনাল লোককে দিয়ে, আর শেয়ার ওরা এখানে ম্যানেজও করবে, আবার ওনারও ওরা।
এটা ডাইভার্স করতে চায় না। এটা খুব কঠিন কাজ স্যার। রাজনৈতিক সরকার আসবে যতদূর আমরা শুনছি যে মাস দুয়েক পরেই হয়তো আমরা রাজনৈতিক সরকারের অধীনে, তাদের কাজটা কি হবে, আপনার পরামর্শ কি থাকবে? তাদের কাজটা প্রথমেই যেটা হবে যে দে হ্যাভ টু কনসোলিডেট। আমরা যেটা যতটুকু করেছি, যে কাজগুলো আমরা করেছি সেটা স্টক টেকিং করে ওটাকে আপনার যেটা কন্টিনিউ করে, মোর ইম্পর্টেন্ট হলো মানুষ চায় পলিসি কন্টিনিউটি এবং প্রসেসের ধারাবাহিকতা। রাজনৈতিক সরকার এসে যদি বলে যে না আমরা এটা করে সেটা করবো না, সেটা হবে না, হয়তো তারা কিছুটা ফাইন টিউনিং করবে, কিন্তু প্রথম কাজ হবে কিনা আমরা যেটা করেছি ওটাকে একটু কনসোলিডেট করা। যেমন 5টায় একটা ব্যাংক করেছি, এখন যে এসে বলে এটা 5টা ব্যাংক চলবে না, 5টাই থাকবে, তখন কিন্তু উল্টেই গেল। তখন কিন্তু রাজনৈতিক সরকারের জন্য কিন্তু হিতে বিপরীত হবে, লোকজন তখন ওদের উপর কনফিডেন্স হারাবে। স্যার, প্রশ্নটা দুই দিক থেকেই হতে পারে। পরবর্তী রাজনৈতিক সরকার যদি আসে, সেই সরকারের সাথে আপনার থাকার ইচ্ছা আছে কিনা, অথবা তারা যদি আপনাকে অনুরোধ করে আপনি থাকবেন কিনা? সেটা আমার এখন এই ব্যাপারে ডিসিশন। তবে আমি মনে করি যে প্রত্যক্ষভাবে না থাকাটাই তো বেটার, কারণ আমরা তো একটা ইস্যুতে আছি, আর আমাদের একটা কমিটমেন্ট ছিল আমরা রাজনীতি করব না। এখন অন্য টেকনিক্যাল ক্যাপাসিটি যদি কিছু আপনার ইসে চায়, পরামর্শ দিতে হবে। তবে আমার একটা প্ল্যান আছে, আই লিভ এ নোট টু সাকসেসর, আনঅফিশিয়ালি আমি একটা ইসে তৈরি কোথা থেকে দেবো, এবং এটা আমাকে অনুরোধ করা হয়েছে একদম ইসে থেকে যে আপনি একটু আমাদেরকে একটু কয়েকটা জিনিস একটু বলে যাবেন। সেটা তো আমাদের মিড টার্ম ম্যাক্রোইকোনমিক, তবে আমি যেসব সমস্যা অনুধাবন করেছি ব্যুরোক্রেসি থেকে, এটা তো একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু ব্যুরোক্রেসি আমাদের দেশে করতে চাইলে অনেক কিছু করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে বাংলাদেশের জনগণের মাথাপিছু মোট ঋণ 1,25,000 টাকার মতো, মানে সবার ঘাড়ে এই ঋণটা আছে, এবং এটা গেল কয়েক মাসে বেড়েছে এই কারণে যেহেতু সরকারের রাজস্ব কম, সো তাকে অন্য জায়গা থেকে ধার করে এনে চড়া সুদে তারপরে। তো আপনি এত বড় ঋণ রেখে বিদায় নেবেন, এটা আপনার কাছে কেমন লাগবে? না, ঋণের দেখে কিন্তু কত কিছু অব্লিগেশন কিন্তু ঢুকিয়েছিল। আপনি $6 বিলিয়ন আমরা দিল, আমরা যদি ইভেন যদি ওটা না দিতাম, যে চলে যেতাম একই, ওই গভর্নমেন্ট হুট করে চলে গেল, গভর্নর পালিয়ে গেলেন, আপনার প্রত্যেকটা হিসাব করে তো অনেকগুলো টাকা পাওনা ছিল, আমরা দিয়েছি। অতএব আমরা একবার একদম অপাত্রে টাকা খরচ হয়ে তা না, আপনি হিসাব করে দেখবেন এডিপিগুলো আমরা অত্যন্ত রেশনাল দিচ্ছি। অতএব যেটা হলো ঋণের যেটা আমরা করেছি, এখনও ইন্টারন্যাশনাল নর্মে বাড়ে না, 40% নিচে আছে। তবে এখন রিসেন্টলি আমি ডেট সাস্টেনেবিলিটির একটা ইস্যু করছি। ইনফ্যাক্ট আমি যাওয়ার আগে একটা পলিসি করবে, যাতে বিশেষ করে নন কনসেশন লোন যেন আমরা বেশি না নেই, যেটা এখন রিসেন্টলি আমি অনেকগুলো স্টপ করেছি। এখন নন কনসেশন লোন খুবই কম, আমার কমার্শিয়াল ওসিআরে লোন কমই আসে। সেটা আমরা চেষ্টা করবো দেশের সম্পদ, দেশের উপর। আবার সেটা আমার ঝামেলা আছে, আমি তো চট করে ট্যাক্স বাড়াতে পারবো। স্যার, এলডিসি উত্তরণ নিয়ে আপনার নিজস্ব মতামত কি স্যার? এলডিসি উত্তরণ আমরা আমাদের যেটা মতামত, এখন আমরা ডিসিশনটা নিয়েছি যে আমরা হব, কিন্তু কতগুলো বেসিক জিনিস আছে প্রিপারেশন। আমার মতে কিন্তু বাংলাদেশ কিন্তু যে অবজেক্টিভ কন্ডিশন আছে এলডিসি উত্তরণ করতে পারে, হয়তো একটা কয়েকটা বছর ইস্যু করতে, কিন্তু ব্যবসায়ীরা যে বলছে 9 বছর 6 বছর, এটা কারণ ওরা অভ্যস্ত ক্যাশ ইনসেন্টিভ পাবে না, তারপর অন্যগুলো রেয়াতি পাবে কতগুলো সেক্টর। এখন অন্য সেক্টরে তো কমপ্লেন করছে, আরএমজি সব পাচ্ছে, লেদার বলছে, প্লাস্টিকের গুডস বলছে, ওরা বলছে আমরা তো এগুলো পাই না। আমরা চাচ্ছি ব্যবসায়ীরা খালি পিছিয়ে দাও, পিছিয়ে না দিয়ে দাও, মোর কম্পিটিটিভ হোক, আরও এফিসিয়েন্ট হোক, তাই না? এবং ওই আইটি ইউজ করো বেশি, এগুলো করলে কিন্তু প্রিপারেশন নেই, কিন্তু ওদের একটা ধারণা, একটা ইস্যুতে বারে বারে পিছিয়ে দেওয়ার যদি আমরা যদি একটা হিন্দি যে পিছিয়ে যাচ্ছে, তখন কিন্তু কিছুই করবে না। স্যার, আইএমএফের যেই ইস্যুগুলা, তারা তো এই মানে আপনাদের আমলে আর কোনো কিস্তি ছাড় করবে না, এটা মোটামুটি নিশ্চিত। তারপরে আমরা দেখলাম যে 50,000 কোটি টাকা, 55,000 কোটি টাকা রাজস্ব টার্গেটটা সম্ভবত তাদের প্রেসক্রিপশনেই বাড়ানো হয়েছে। তো আমার তো যেই অ্যাকচুয়াল টার্গেট ছিল সেটাই অ্যাচিভ হয় না বহুদিন ধরে, তার উপরে আমি তাদেরকে দেখানোর জন্য এই কাজটা করলাম, এইটা কেন স্যার? সেটা ওরা যেটা করেছে, ওরা আমাদের সাথে আলাপ করে, আমরা বলেছি ওরা তোমরা একটু অ্যাটলিস্ট একটা টার্গেটের চ্যালেঞ্জ হিসেবে নাও, কারণ এইটাই হলো সবচেয়ে তোমাদের বড় ইন্ডিকেটর, আর বাকিগুলো ইন্ডিকেটর তো আমরা ইস্যু করছি। এটা না করলে কিন্তু লোকজন, ব্যবসায়ীরা কিন্তু ইস্যু করবে না। ওরা ভাবছে যে ট্যাক্স না দিয়ে, আপনি আশ্চর্য হবেন, আমরা যখন E3 যখন রিটার্ন আসলো, আপনার 75% লোকের 0 ট্যাক্সেবল। অথচ আপনি চিন্তা করেন, কেউ কি 3 লাখ টাকার কমে? সবাইকে 3 লাখ টাকার কমে? সবাই রিপোর্ট দিয়েছে আমার আয় 3 লাখ টাকার কমে, আমার এনবিএসি। স্যার আশ্চর্য। তারপরে যারা
উপরের লেভেলে যারা সরকারি কর্মচারী বেসরকারি আছে ওদের ট্যাক্স নেটে আসে না। তো এইগুলো IMF জানে, বলে তোমরা যদি এটা না টার্গেট করো ওদেরকে তোমাদের কোনোদিন আনতে পারবে না। স্যার অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই, বাট আমাদের প্রত্যাশা থাকবে যে আপনি বিদায় নেওয়ার আগে আরও একবার যদি আমাদেরকে সময় দেন আমরা খুব কৃতজ্ঞ থাকব। স্যার অনেক ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করছি ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।